বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। আপনি সম্প্রতি প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছেন এবং বেশ আলোচিত সাক্ষাৎকার। আমি নিজেও সেটা শুনেছি এবং পড়েছি, কিন্তু আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে অফ দ্য রেকর্ড আলোচনায় এবং সাক্ষাৎকার নিতে গিয়ে যেগুলো আমরা জেনেছি তার মধ্য থেকে আপনার শেষ পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিংটা কী দাঁড়ালো, যে কি হচ্ছে দেশে, কি হতে যাচ্ছে, কি হতে পারে? আমার যা জিজ্ঞেস করবার সেটা সেখানে ছিল এবং উনি সবগুলি প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু পুরো আলাপটায় যে ধারণা তৈরি হয়েছে আমার, সেটা আমি আপনার সঙ্গে বলতে পারি। উনি নির্বাচন দিয়ে দেওয়ার ব্যাপারে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে তিনি মনে হয়েছে যে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। এখানে আমার দিক থেকে আমরা দেখলাম ডিসেম্বর অথবা জুন, যেটা গতকাল ওনার প্রেস উইং আবারও রিপিট করেছে যে টাইমলাইন যেটা সংস্কার চাইলে অংশীজনরা তারা জুন পর্যন্ত যাবেন 26-এর অথবা ডিসেম্বর। গত 16ই ডিসেম্বর বিজয় দিবসে যেই টাইমলাইন উনি দিয়েছেন, ওটার মধ্যে তো আপনি লক্ষ্য করেছেন দুটো ভাগ আছে। একটা হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে, আর একটা হচ্ছে যদি কিছু সংস্কার তা এই সরকারের মাধ্যমে করার, যদি সকল রাজনৈতিক দলগুলি এবং অন্যান্য যারা আন্দোলন সংগ্রামের সঙ্গে ছিলেন কিংবা সিভিল সোসাইটির যে সমস্ত লোকজন একটা গণতন্ত্র একটা পর্যায়ের মধ্যে নিয়ে যেতে চান, এরকম তাদের সঙ্গে সবার সঙ্গে আলাপ করে উনি যদি একমত হতে পারলে তার ভিত্তিতে হয়তো আর 6 মাস পিছবে। কিন্তু অন্তত উনি ক্ষমতা আঁকড়ে থাকতে চান এরকম কোনো ধারণা আমার মধ্যে তৈরি হয়নি। সংশয় তো থাকে, হ্যাঁ, সেই সংশয়টা তারটার দিক থেকে আমার বিদূরিত হয়েছে। যদি ভুল হয় সেটা আমার বোকামি বলতে হবে ভবিষ্যতে। তবে তার সরকারের মধ্যে অনেকেই ক্ষমতায় থাকতে চায়, সেটা তো আপনি প্রশ্ন করেছে এবং সেটার মধ্যে এক ধরনের ইঙ্গিত আছে। উনি বলেছেন যে অনেকেই কেউ বলতে পারে আমাদের নিজেদের মধ্যেই 4-5 বছর লাগবে। তা আমার ধারণা যে কে ক্ষমতায় থাকলো সেটা আপনার আমার হয়তো ব্যক্তিগতভাবে তেমন কিছু বলবার নাই, কিন্তু এখন কি কি কাজ করছেন, কাজগুলো ঠিক মতন করছেন কি না সেটা দেখবার দায়িত্ব আমাদের একটা আছে, দেখে মানুষকে বলবার। তো সে অনুযায়ীও তিনি নিজেই তো বলেছেন যে তার সরকারের পারফরমেন্স নিয়ে তিনি সন্তুষ্ট নন। তো তিনি নিজেই যদি অসন্তুষ্ট থাকেন, স্বাভাবিকভাবে দেশের অন্যান্য মানুষ যে ল্যাক অফ পারফরমেন্সের জন্য যারা ভুক্তভোগী, তারা নিশ্চয়ই তাদের চাইতেও আগে নির্বাচন চাইবে। তিনি যখন বলছেন আপনার সঙ্গে যে তার সরকারে যারা তাদের অভিজ্ঞতা নেই এবং সরকার গঠন করবার সময় আপনি প্রশ্ন করেছিলেন যে কাদের পরামর্শে কিভাবে সরকার গঠিত হলো, তিনি যখন বলছেন যে যাদের নাম সামনে এসছে তাদের মধ্য থেকে যাদেরকে চিনি তাদেরকে নিয়েছি এবং সরকার চালানোর অভিজ্ঞতা নেই এবং সেটা চালাতেও তারা যথেষ্ট পরিমাণে হিমশিম খাচ্ছেন, অন্তত আমি ওনার কথাবার্তায় যেটা বুঝেছি। আপনার কি ধারণা, এরকম অবস্থায় কি কোনো রাষ্ট্র চলতে পারে না? দেখুন, দুটো জিনিস আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেই ফেলেছেন, সেটা হচ্ছে যে ওই ইন্টারভিউটাতে তাকে অনেক মানুষ দেখেছে, আমি দেখলাম, অনেকে প্রশংসা করেছেন তার সত্যাশ্রয়ী বক্তব্যের জন্যে, সহজ সরলভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। আবার আরও যারা ক্রিটিক্যালি দেখেন তারা কেউ বলেন বা অনেকেই বলেছেন যে তিনি যদি জানেন যে তিনি কাজের যোগ্য নন, এই সম্পর্কে ধারণা নাই, তবে তিনি দায়িত্বটা গ্রহণ করলেন কেন? এই বিষয়টাতে আমার মনে হয় আমি তাকে একটু ডিফেন্ড করব। কারণ হচ্ছে যে এই শিক্ষার্থী গণঅভ্যুত্থানের ছাত্রনেতৃবৃন্দ তাকে অনুরোধ করবার আগে রাজনৈতিক দলগুলির কোনো পার্টিকে, বড় ধরনের পার্টির নেতাদেরকে কিন্তু একটা জাতীয় সরকার করবার আহ্বান জানিয়েছিলেন। এটা আমি জানি তথ্য হিসেবে। তারা সেটা রাজি হননি। তাহলে রাজনৈতিক দলের বাইরের কাউকে যদি কোনো একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বা ক্রান্তিকালীন সময়ের জন্য ডাকতে হয়, তখন সবার কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তির নাম
যদি আলোচনায় আসে, সেই সময়ে আওয়ামী লীগ তখন তো অস্তিত্বহীন, তাদেরকে তো কেউ খুঁজেই পায়নি বহুদিন। বাকি যারা ছিল আন্দোলনের শক্তি, তাদের সবার কাছে একবারেই এই নামটাই গ্রহণযোগ্য হয়েছে। তো উনি সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী যেখানে সমর্থন আছে, ছাত্র নেতৃবৃন্দ, তাদের অনুরোধে যদি দায়িত্বটা নিয়ে থাকেন, আর কাউকে না পাওয়া গেলে যিনি আপনার ওই সময়ে একটা ঐক্যের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন, সেই দায়িত্ব গ্রহণ করে কোনো অন্যায় করেন নাই। কিন্তু আমি যেটুকু ডিফেন্ড করব না তাকে, সেটা কিছু ভুল হয়েছে। তারপরে ভুল হলো, যে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যে কোনো দেশের সব বিষয়ে তাকে জানতে বুঝতে হবে এমন কোনো কথা নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সমস্ত লোকজনদেরকে একত্রিত করা চারপাশে, যারা একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেই ধরনের কাজকর্ম করার অভিজ্ঞতা আছে, কিংবা দেখেছেন কিংবা বুঝেছেন। সবচেয়ে বড় কথা, একটা রাষ্ট্রযন্ত্রকে এবং সরকারকে তার যে রাজনৈতিক একটা যে কাজ, এটা রাজনৈতিকভাবে দেখবার যে যোগ্যতা, সেই রকম লোকগুলোকে তার চারপাশে একত্রিত করা উচিত ছিল। সেটা কি ওনার স্ট্রাকচারের একজন মানুষ হিসেবে খুব ডিফিকাল্ট টাস্ক ছিল বলে মনে হয় আপনার কাছে? আমার মনে হয় এটা চিন্তাশীলতার অভাব ছিল। আপনি কিছুটা প্রশ্ন করেছেন, আমি দেখলাম যে এনজিও, চিটাগং। হ্যাঁ, তো এই মানদণ্ডে ওনার যাওয়া উচিত হয়নি। আজকে এই সরকার সম্পর্কে যে মানুষ অসন্তুষ্ট হয়ে উঠছে, সাধারণ মানুষ, এটা তার চারপাশে যদি কিছু দক্ষ লোকজন থাকতো, রাজনৈতিকভাবে পরিপূর্ণভাবে দেখবার সামর্থ্য থাকতো, তাহলে তিনি যে সব কিছু জানেন না, বোঝেন না, সেটা কোনো বড় আকারে আলোচিত হতো না। এই সমালোচনাটার মুখোমুখি তাকে হতে হতো না। কারণ কি, মানুষ যদি তার সমস্যা শনাক্ত করেন, যে আমার এই এলাকায় সমস্যা আছে, এই এলাকায় সমস্যা আছে, ওই এলাকায় সমস্যা আছে, এবং আমার সভাসদরা ঠিকমতো সেগুলো দায়িত্ব পালন করছেন, এটা বুঝে যাওয়ার পর দ্বিতীয় দায়িত্ব কিন্তু সভাসদ বদলানো এবং নতুন করে রিক্রুট করা। কিন্তু আপনি, কারণ তার উপর দায়িত্বটা, ধরুন ওনারা বলেছেন যে এটা দুর্ভাগ্যের ব্যাপার হবে, অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার হবে, কিন্তু এই দুর্ভাগ্যের ব্যাপারটা তো শুধু ওনার আর ওনার মন্ত্রী পরিষদ সদস্যদের হবে না, পুরো দেশটার, অর্থাৎ প্রায় 18 কোটি মানুষের দুর্ভাগ্যের ব্যাপার হবে। এবং এই দুর্ভাগ্যটা আরও বড় করে আসবে, কারণ এই পট পরিবর্তনটা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময় হয়েছে। সহস্রাধিক মানুষের মৃত্যু, প্রায় 20,000 মানুষের আপনার আহত হওয়া, সেই আহতদের মধ্য থেকে এখনও হচ্ছে কয়েকদিন পরপরই খবর আসছে তারা মৃত্যুবরণ করছেন। দৃষ্টিশক্তি হারানো, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া, এত রক্তপাতের মধ্য দিয়ে আসবার পরে কেবলমাত্র কয়েকজন মানুষের অদক্ষতার কারণে এই দুর্ভাগ্য দেশের মানুষ নাও মেনে নিতে পারে। সেইখানে আমাদের সবার জন্য একটা উদ্বেগের ব্যাপার আছে। কিন্তু যে সভাসদ বর্গের কথা বলছেন, এবং এই সভাসদ বর্গের মধ্যে যারা খুব প্রভাবশালী এবং যাদেরকে প্রফেসর মোহাম্মদ ইউনূস বুঝে বা না বুঝে বা সঠিক তথ্যের ভিত্তিতে নয় নিয়োগকর্তা হিসেবে অভিহিত করেছিলেন, তাদের পারফরমেন্স সরকারের থেকে তাদের সঙ্গে যারা যুক্ত সরকারের বাইরে আপনার কেমন মনে হচ্ছে, বা তারা পলিটিক্যালি যে ডিরেকশনে বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে, বা তাদের পলিটিক্যাল এজেন্ডা যেগুলো আমরা দেখছি, সেগুলো আপনারা সম্পর্কে? আমার কাছে তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে বলেই মনে হয় না। কারণ এরকম কোনো, তাদের প্রতিদিন যে কথা বলেন, তাদের উনি নিজে অবশ্য স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা, যে এমনকি এই সরকারের নিজস্ব কোনো আপনার সংস্কার এজেন্ডা নেই। আপনি বারবার ইনসিস্ট করছিলেন বলার জন্য যে আপনারা কি করবেন, আপনাদের তো থাকতে হবে, উনি বলছেন। তো ওনারা ব্যাপারটা দেখেনি এইভাবে যে সমাজের নানান স্তরের মানুষের সঙ্গে আলাপ করে কমিশনগুলো রিপোর্ট দিবেন। যেহেতু এই সরকার সমস্ত জনগণেরই সরকার, সুতরাং ওই প্রতিনিধিরা জনগণের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে যে সংস্কার প্রস্তাব করবেন, ওইটাই তাদের সংস্কার কর্মসূচি। সংস্কারের তো একটা রাজনীতি থাকে, ফলে ওনাদের সংস্কার কর্মসূচি নাই মানে হচ্ছে তাদের কোনো সমন্বিত রাজনৈতিক ধারণা কিংবা কর্মসূচি নাই।
তাহলে আমি এর আগেও বলেছি আপনার অনুষ্ঠানে, তার মানে হচ্ছে তো তার তো শুধু এখন একটা রাষ্ট্র পরিচালনার রুটিন দায়িত্ব পালন করছেন। রুটিন দায়িত্ব পালন করতে গিয়েই আমরা দেখছি যে হিমশিম খাচ্ছেন। এইটা আবার নানান লোকের কাছ থেকে শুনি যে উপদেষ্টারা সারা রাত দিন কাজ করছেন, কিন্তু কী কাজ করছেন বুঝতে পারছি না। ছোট ছোট কতগুলি সিদ্ধান্ত নিলে কতগুলি চেহারা সমাজের বদলে যেত। ধরুন ট্রাফিক জ্যাম, তো ট্রাফিক জ্যাম কমানোর জন্যে অনেকগুলি পুরনো কাগজপত্র রিপোর্ট তাদের সামনে আছে, সেগুলো নিয়ে তারা বসতে পারতেন 2 দিন। তারপরে হাজারখানেক কমিউনিটি পুলিশ বিভিন্ন জায়গাতে, যে জটিল জায়গা যেগুলো, ওইখানে যদি নতুন করে রিক্রুট করতেন কিছু ট্রেনিং দিয়ে, অবস্থা থাকতো না। দেখেও রাস্তার অবস্থা দেখে মনে হয় যে এই সড়ক ব্যবস্থাপনার কোনো মা বাপ নাই। সে এইটা বোঝার জন্যে কিন্তু খুব বেশি পণ্ডিত হইতে হয় না, কিন্তু যারা এটার দায়িত্বে আছেন তারা সারাদিন রাত ধরে কি কাজ করেন এটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না। বলতে পারেন তারা যদি বহুদিনের সমস্যা, সেই বহুদিনের সমস্যা, ধরেন ব্যাংকিং সেক্টর যদি ঠিক হতে কিছুদিন সময় লাগবে, এইটা বললে আমরা বুঝতে পারি যে টাকা পয়সা কোষাগার শূন্য করে যদি লুটপাট হয়ে যায় সেটা কী অবস্থা, এগুলো তো একটু সময় লাগবে। কিন্তু রাস্তায় গাড়িগুলো কেমন করে চলবে আর চলবে না, এটা তো সংশ্লিষ্ট আইনগুলি যদি ঠিক মতন প্রয়োগ হয়, সেটা মনিটর করবার জন্য যদি দক্ষ কিছু লোক থাকে এবং দক্ষতার পাশাপাশি আন্তরিক কিছু লোক থাকে, নতুন কিছু এমপ্লয়মেন্টও হতো এবং আপনার এই শৃঙ্খলাটা ফিরিয়ে আনা যেত। তো এটুকু তো হয় না, আমি একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম আরও বহু কিছু আছে। ফলে তাদের অসামর্থ্যের দিকটা প্রকট হয়ে উঠছে প্রতিদিনই। ধরুন এই সরকার যদি আলটিমেটলি পুরোপুরি ফেল করে রাষ্ট্র পরিচালনায় নির্বাচন আগ পর্যন্ত, তাহলে শুধু তাদের ক্ষতি হবে না, প্রত্যেকের ক্ষতি হবে। একটা হচ্ছে তো আশাভঙ্গের কারণ। আশাভঙ্গ হওয়া কিন্তু ইতিহাসে অত্যন্ত ক্ষতিকর জিনিস। যারা মৃত্যুবরণ করেছেন, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সমাজের সর্বস্তরের মানুষ, এত বড় একটা স্বৈরতান্ত্রিক সরকারকে সরানোর মধ্য দিয়ে সত্যিকার অর্থেই তো রাজনীতি, সমাজ, প্রশাসন এগুলোর মধ্যে কিছু গণতান্ত্রিক সংস্কার তারা দেখতে চান। কেবলমাত্র একটা সরকারকে বদল করার জন্য তো এত আত্মত্যাগ এই মানুষ করেননি। তো সেইটার করবার জন্য যেই ধীশক্তির দরকার, যেই আপনার কমিটমেন্ট দরকার, এটা আমরা দেখতে পাই না। এই আলোচনাটা যারা করে তাদের প্রতি তারা ক্ষিপ্ত হন। প্রথম দিকে উষ্মা প্রকাশ করা শুরু করেছিলেন, এখন আর উষ্মা প্রকাশ করেন না, কারণ সেই উষ্মার অনেক সমালোচনা হয়েছে। নিজেরা হলো যারা সমালোচক তাদের পিন্ডি চটকান, এটা আমি জানি। সো কেউ কেউ মনে করেন যে ফ্যাসিবাদের বিরোধিতা বা সমালোচনা করতে গিয়ে তারাও খানিকটা কখনো কখনো ফ্যাসিস্টদের মতোই আচরণ করছেন, তাদের কেউ কেউ। এটা কি আপনি একমত? আমি বলবো এবং আপনি বলছেন যে তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা আপনার কাছে মনে হয়নি, কিন্তু সরকারের ভেতরে থাকা এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারের ভেতরে বাইরে থাকা প্রভাবশালী একটা অংশ, তারা রাজনৈতিকভাবে একটা বিশেষ বলয়ের মধ্যে বলয়কে সংগঠিত করবার চেষ্টা, সেই ধরনের একটা ডিরেকশনের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়া, ইডিওলজিক্যালি ফিলোসফিক্যালি চেষ্টা তাদের মধ্যে আছে, বুঝে হোক না বুঝে হোক। আপনার কাছে মনে হয় সেটার দিকটা হচ্ছে, অর্থাৎ আপনি বলছেন যে তরুণদের মধ্যে যারা রাজনৈতিকভাবে সংগঠিত হতে চাইছে, আর অন্য সবাই এটার সঙ্গে সংশ্লিষ্ট না। তরুণদের রাজনৈতিকভাবে সংশ্লিষ্টতা এবং সংগঠিত হয়ে থাকার উদ্যোগকে আমি স্বাগত জানাই ব্যক্তিগতভাবে, নাগরিক হিসেবেও। কারণ হচ্ছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। সেখানে এত বড় সংগ্রামের মধ্য দিয়ে উত্থিত যে নেতৃত্ব, তারা যদি তরুণদের নিয়ে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে পারে, সেটা ভবিষ্যতে, সেই ভবিষ্যৎ কত দূর পর্যন্ত সেটা ক্ষমতায় থেকে ক্ষমতার আশ্রয় প্রশ্রয় বা ছায়া, আমি আসছি সেটা। প্রথমত হচ্ছে যে তারা একটা রাজনৈতিক ধারা হিসেবে তারা যদি তৈরি হয়, আমি সেইটাকে স্বাগত জানাবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই তরুণদেরও আপনার বিভিন্ন বক্তব্য বিভিন্ন রকমের, তাদেরও অতীত মানে কোনো সুসংহত সমন্বিত অতীত নয়।
নানান জায়গা থেকে, নানান সংগঠন থেকে, নানান ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসছে। তারাও তাদের রাজনীতিটা কি হবে, সেই রাজনীতি বাস্তবায়ন করবার জন্যে কি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সেই রাজনীতিটা করবে, সেগুলো তো এখনও পর্যন্ত পরিষ্কার না। আর তাদের যেইটা চিন্তা করা উচিত বলে আমার মনে হয়, ঔচিত্যবোধ দিয়ে বা আরেকজনের নীতিবোধ দিয়ে বা কাণ্ডজ্ঞান দিয়ে তারা পরিচালিত হবেন সেই দাবিও আমি করি না, কিন্তু ইতিহাসের কিছু শিক্ষা আছে। তো তারা তো ইতিহাস বদলাতে চান এই ব্যাপারে, বা নতুন ধারা তৈরি করতে চান, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু ধারাটা কি হবে সেটা নিয়ে নিজেদের মধ্যে প্রচুর কথাবার্তা হয়েছে বলে আমার এখনো মনে হয় না। কারণ হচ্ছে যে এটা হলো একটা দিক, আর মানে তাত্ত্বিক দিক যে কি কর্মসূচি আপনার বাস্তবায়ন করবার জন্যে কি রাজনৈতিক কৌশল তারা নেবেন। দ্বিতীয়টা আর একটা হচ্ছে যে প্রকাশ্য কতগুলি ঘটনা তাদেরকে মানুষের সমালোচনার মধ্যে ফেলে দিয়েছে। ওনারা কদ্দূর জানেন আমি জানি না, যখনই মানুষ ক্ষমতার মধ্যে থাকে, ক্ষমতার বলয়ের মধ্যে থাকে, এটা সত্যি এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয় গোটা সমাজের সঙ্গে। যেমন ধরুন, বড় কোনো রাজনৈতিক ধারা তৈরি করতে হলে পয়সা লাগে। পয়সাটা কোত্থেকে আসবে সেইটা নির্ধারণ করাও একটা রাজনৈতিক কৌশল, এবং কী ধরনের রাজনীতি সেইটা দিয়েও বোঝা যাবে। ধরুন 1960-ষাটের দশকে যখন একটা স্বাধীনতার দিকে চলে যাওয়ার একটা রাজনীতি তৈরি হচ্ছিল সমাজে, তখন অনেক রাজনৈতিক দল পয়সা জোগাড় করবার জন্যে চাঁদা নিতেন, ছোট চাঁদা, হাজার মানুষ থেকে 4 আনা 8 আনা চাঁদা। এই 4 আনা 8 আনা চাঁদার মধ্য দিয়ে দুটো ঘটনা ঘটত। একটা হচ্ছে একটা জনসম্পৃক্তি তৈরি হলো। আপনাকে কোনো সংগঠনের জন্য যখন একজন মানুষ চাইলেই খুশি হয়ে 4 আনা পয়সা দেয়, ওই সংগঠনের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়। নিয়মিত অল্প পয়সা দিলেও সেটার হিসাব রাখা হতো, সেটার একটা স্বচ্ছতা থাকতো। মুড়ি বলে, আপনার কাগজের মধ্যে লেখা থাকতো, দফতরে জমা দিতে হতো, হিসাব নিকাশ থাকতো। এখন সমাজে গুঞ্জন আছে যে বড় টাকার মালিক যারা, তাদের থেকে তারা চাঁদা সংগ্রহ করছে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্যে। তাহলে বড় টাকার মালিক এখানে পালিয়ে যাওয়ার বাইরে যারা আছেন, তাদের অধিকাংশের ব্যাপারে অনেক ইনভেস্টিগেশন দরকার যদি একটা স্বচ্ছ অর্থনৈতিক প্রক্রিয়া নতুন করে শুরু করতে হয়, বা ইতিমধ্যে বিরাজিত প্রক্রিয়াকে মধ্যে কিছু স্বচ্ছতা আনতে হয়। তো বড় টাকার মালিক যখন আপনাকে চাঁদা দিবে, এবং ওই যে ইংরেজিতে কথা আছে না, নো লাঞ্চ ইজ ফ্রি লাঞ্চ, সেইটা তাদের জন্য একটা বিনিয়োগ, কিংবা অতীত অপকর্মের জন্যে, অপকর্মের দায় থেকে নিষ্পত্তি লাভের জন্যে এক ধরনের আপনার উৎকোচ। এইটা যদি চলতে থাকে, তাদের তো ইমেজ, তাদের ভাবমূর্তি বিদ্যমান অপরাপর রাজনৈতিক দলগুলোর, মানে মূল ধারার শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের আচরণের পার্থক্যটা যদি তিরোহিত হয়, তাহলে এই ধারা বেশি দূর এগোবে না। এরকম চিন্তাভাবনা তারা করছেন কি না, এখন আপনি বলতে পারেন যে আপনি কি দেখেছেন? না, অভিযোগ শুনেছি, এবং অভিযোগের সত্যতার কিছু সিমটমস আছে। যেমন ধরুন, তার কী ধরনের জীবনযাপন করেন কয়েকজন, কী ধরনের যানবাহন ব্যবহার করেন, ওই যানবাহনের উৎস কী, তারা নিজেরাই যেটা বলেন অমুক ভাই, তমুক ভাই, বড় ভাই। এই বড় ভাইরা যারা একটা প্রাডো কিনতে পারে, কিংবা একটা আরও কী নাম আছে বিত্তবানদের গাড়ির, সেগুলো যারা কিনে আরেকজনকে ভালোবেসে দিয়ে দিতে পারে ব্যবহার করবার জন্য, ভালোবেসে শব্দটা আমি প্রত্যাহার করে নিচ্ছি, কারণ এই ভালোবাসাটা তাদের আন্দোলনের বিজয়ের আগে এই বিত্তবানরা তাদের প্রতি দেখায় নাই। ফলে এইখানে একটা বৈষয়িক স্বার্থের সম্পর্ক তৈরি হতে বাধ্য। তবে এই আন্দোলন, যেটা নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এবং যেটার কথায় সন্তুষ্ট হয়ে, কনভিন্সড হয়ে হাজার নারী, পুরুষ, শিশু, মধ্যবিত্ত, গরিব মানুষ নেমেছে, তারা আবার প্রতারিত হতে বাধ্য হবে যদি এই বিত্তবানদের পয়সায় সংগঠন চালাতে হয়।
আমার নিজের পরামর্শ থাকবে আপনার মাধ্যমে যে বাংলাদেশের তরুণদের নতুন চিন্তা, গণতান্ত্রিক চিন্তা নিয়ে একটা রাজনৈতিক ধারার সৃষ্টি হওয়া বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ইতিবাচক ফল আনতে পারে। কিন্তু এইটা এগিয়ে নেবার ক্ষেত্রে এক রাজনীতির স্বচ্ছতা আর এই রাজনৈতিক দল পরিচালনার ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা এটা গুরুত্বপূর্ণ এবং এই রাজনৈতিক সংগঠন করতে গিয়ে করবার আকাঙ্ক্ষা থেকে তারা যদি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চান, তারা যদি মনে করেন যে তার আগেই দেশের বিভিন্ন ছাত্র সংসদগুলো নির্বাচন হওয়া দরকার, কারণ এগুলো আমরা শুনতে পাচ্ছি, এবং কোনো বিশেষজ্ঞের মধ্য দিয়ে তারা এটাও বলবার চেষ্টা করেছেন, নিজেরাও এক সময় তাদের ক্রিয়াকর্মে স্পষ্ট হয়েছে যে তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চান। আপনি কীভাবে দেখেন সেটা? এটা আমি দুইভাবে দেখি। প্রথমে দেখব খুব ইনোসেন্টলি যে সব রাষ্ট্রের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যত সংগঠন আছে রাষ্ট্রের, সেগুলির গণতন্ত্রায়ন দরকার। তো গণতন্ত্রায়ন দরকার মানে ওগুলির কিছু গণতান্ত্রিক সংস্কার দরকার। তো এই সংস্কারগুলি একদিকে জাতীয় নির্বাচনের জন্য যারা সংস্কার করে নির্বাচন চাইছেন সেইটার ন্যায্যতা যদি আমি তাত্ত্বিকভাবে দেখি সমর্থন করব, কিন্তু একই সঙ্গে তারাই আবার যদি বলেন যে জাতীয় নির্বাচনের নিচে যে সমস্ত নির্বাচনগুলো আছে সেটার জন্য কোনো সংস্কার দরকার নাই, তখন এইটা এক ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশন, এটা বোঝা যায় যে তাহলে এখানে স্বার্থের দুইটা পদ্ধতির মধ্যে স্বার্থের সংঘাত আছে এবং এটা কোনো সাবজেক্টিভ কারণ, অর্থাৎ আমার সুবিধা এটা, এই কারণে চিন্তা করতে পারেন। আজকে আমরা হয়তো অনেক ভদ্র ভাষায় বলছি, কিন্তু মানুষকে কোনো দিন বোকা ভাবতে হয় না। রাজনীতিকদের যখনই রাজনীতিকরা বা যারাই রাষ্ট্র পরিচালনা করেছেন মানুষদের বোকা ভেবেছেন যে তাদের চিন্তা চৈতন্যর কারণ এবং উদ্দেশ্যগুলি মানুষ বুঝতে পারছে কি না, এইরকম কোনো বিভ্রান্তি নিয়ে যদি কাজ করেন তারা বাজে অবস্থায় পড়ে যাবেন, এটা আমরা চাই না। আর আমি নিজেই সমর্থন করতাম, কারণ আমরা যখন 80-র দশকে এরশাদের সামরিকতন্ত্র বিরোধী আন্দোলনের মধ্যে ছিলাম, আমি নিজেই লিখেছি, বলেছি, বক্তৃতা করেছি, এই যে বলতো সর্বাগ্রে সংসদ নির্বাচন চাই। এই সর্বাগ্রে সংসদ নির্বাচন যারা চাইতেন আমি তাদেরকে সমালোচনা করতাম এবং এখনও মনে করি সেই সংগ্রামে সেই সমালোচনার ন্যায্যতা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত আছে। কারণ তারা কেন সর্বাগ্রে চাইতেন? পুরো সংবিধান ব্যবস্থা রাষ্ট্রপাট অটুট রেখে জেনারেল এরশাদকে সরিয়ে দিয়ে তাদের কেউ না কেউ রাষ্ট্র ক্ষমতা দখল করবার সীমিত আপনার একটা উদ্দেশ্য থেকে এটা করতেন, সমাজে যাতে কোনো বৈপ্লবিক পরিবর্তন না হয়, ক্লাস হিসেবে যদি অন্য কোনো ক্লাসের রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসতে না পারে, সেইটার জন্য এটা বলতেন। সুতরাং আমরা এটা সমর্থন করতাম না। এখন আমরা বলছি যে যদি সত্যিকার অর্থেই বড় ধরনের কোনো ডেমোক্রেটিক রিফর্মসের ব্যবস্থা থাকতো, বৈপ্লবিক তৎপরতা তো দূরের কথা, তাহলেও আমি সমর্থন করতাম না যে এখনই যারা নির্বাচন চায়। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যারা বৈপ্লবিক পরিবর্তনের কথা মুখে বলছেন তাদের নিজেদের কোনো বৈপ্লবিক রাজনীতি কিংবা বৈপ্লবিক সংস্কারের কর্মসূচিও এখনও সমাজে অনুপস্থিত। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার যেটা প্রতিষ্ঠিত আছে তারা রুটিন পারফরমেন্সটাও ঠিকমতো করতে পারছেন না। এরকম একটা বাস্তবতায় একটা নির্বাচিত সরকার তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হওয়া দরকার। অন্তত রাষ্ট্রের রুটিন কাজগুলো ঠিকমতো করবে এবং সমাজে ইতিমধ্যেই গত 20 বছরে যে আপনার সংস্কার ভাবনা সমাজে তৈরি আছে, ন্যূনতম সেগুলো দিয়ে যদি আমরা কিছু একটা করি, পরে আরেক জেনারেশন হয়তো এই সংস্কারের উপর দাঁড়িয়ে আপনার একটা বৈপ্লবিক পরিবর্তন আনবার আরেকটা চেষ্টা করতে পারবে। কে জানে, হয়তো এই তরুণরাই একদিন সেই রাজনৈতিক দল হবে। কিন্তু এই মুহূর্তে এইবারের ট্রেন্ডটায় তারা উঠতে পারছেন বলে মনে হচ্ছে না। আপনি যখন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছেন, ঠিক কাছাকাছি সময়ে সেনা প্রধানের একটি সাক্ষাৎকার, এটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
কি মনে হচ্ছে সেনাপ্রধানের সাক্ষাৎকার থেকে বা তার কথাবার্তা থেকে? এবং তারপরে আমরা দেখলাম তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং উইচ ইজ ভেরি আনইউজুয়াল। এটা আমরা একটু আমাদেরকে জিজ্ঞেস করলে বাধ্য হয়ে হয়তো অনুমান করতে পারবো, কারণ আমার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নাই। তবে রাজনৈতিকভাবে ধরুন আমার দিক থেকে সম্পাদক হিসেবে এই মুহূর্তে কোনো সেনা কর্মকর্তার কোনো ইন্টারভিউ করা আমার সাংবাদিকতা এজেন্ডার মধ্যে পড়ে না। তো যারা করেছেন তারা আমার থেকেও সিনিয়র, তারা কেন করেছেন তারা বলতে পারবেন, আমি জিজ্ঞাসা করি নাই। কারণ এই মুহূর্তে আমাদের রাজনৈতিকভাবে এগোনো দরকার, রাজনীতির গণতন্ত্র দরকার, রাষ্ট্রের গণতন্ত্রায়ন কিন্তু দরকার। এই পুরো প্রক্রিয়ায় সেনাবাহিনীর যে ভূমিকা, মানে আপনি 5ই আগস্টের যে পট পরিবর্তন, সেখানে তাদের যে ভূমিকা, তাদেরকে অস্বীকার করে আপনি কিভাবে এগোবেন? আমি সেটা তো অস্বীকার করছি না, সেটা অস্বীকার করার অর্থ এই না এবং যে আমি যে তাকে প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাতে যদি তাদের এনগেজমেন্টটা না থাকে বা ইনভলভমেন্টটা না থাকে, আমি আপনার কাছ থেকে বুঝতে চাইছি যে সেটা আপনি কীভাবে? আচ্ছা, আমি সেটা দেখি অন্যভাবে। সেটা হচ্ছে যে আপনার 5ই আগস্টে এই সেনাপ্রধান জি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কারণ পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনীকে এবং সশস্ত্র বাহিনীর অপরাপর উইংগুলিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও যেভাবে ব্যবহার করতে চাইছিলেন তার ক্ষমতায় টিকে থাকবার জন্যে, সেইটাই যদি তারা শুনতেন তাহলে এখানে আরও অনেক বেশি রক্তপাত হতো। এবং সুনির্দিষ্ট রাজনীতি ছাড়া রাজনীতির রক্তপাত হচ্ছে শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না, অ্যানার্কি বয়ে আনে। কারণ ওই আন্দোলনটা যে যত কথাই বলুন না কেন, এমনকি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন, কিন্তু এটা এই কথার মধ্যে আমার কোনো ইমান নাই, যে খুবই মেটিকুলাসলি ডিজাইনড। এটা মেটিকুলাসলি ডিজাইন ছিল না। উনি বিদেশে বলেছেন, উনি দেশে ছিলেন না, আমরা দেশে ঘটনার মধ্যে চারপাশে ছিলাম, ফলে এখানে কোনো মেটিকুলাসলি ডিজাইনড কিছু ছিল না। 3 তারিখের আগে সেটা ওনাকে যা ফিট করা হয়েছে উনি সেটা বলেছেন, সেটা বোঝা গেছে। আচ্ছা, কিন্তু তাহলে মেটিকুলাসলি আসলে একটা বৈপ্লবিক পরিবর্তন মেটিকুলাসলি ডিজাইনড হতে হয়। বৈপ্লবিক পরিবর্তন মানে কেবলমাত্র একজনকে ক্ষমতার থেকে সরিয়ে ফেলা না, সরিয়ে ফেলার সঙ্গে সঙ্গে কারা টেক ওভার করবে, এসে কি বৈপ্লবিক কর্মসূচি দিবে, সেটা বাস্তবায়ন করবার জন্য কী ধরনের বৈপ্লবিক সরকার হবে, এগুলো সব মিলিয়ে একটা মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন বলে। আর গণঅভ্যুত্থানটা হয়েছে, গণঅভ্যুত্থান তো অর্ডার করে কোথাও আপনার কড়াইয়ের মধ্যে ভেজে তৈরি করা যায় না, এটা হয়ে যায়। বাট তার পেছনে সচেতন রাজনৈতিক উদ্যোগ, সাংগঠনিক ব্যাকআপ, এগুলি থাকলে ওইটা করা যায়। সেহেতু এইগুলি যেহেতু ছিল না, মানুষের স্বতঃস্ফূর্ত রাগ এবং ধিক্কার এবং গত 15 বছরের আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক চেতনার যেটুকু বিকাশ ঘটেছে, সেগুলো যুক্তই সরকারকে ফেলে দিয়েছে। সেইখানে যদি আরও রক্তপাত হতো, শেখ হাসিনার কথা যদি, আমি আবারও বলছি, সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রধানরা শুনতেন, তাহলে এমন কতগুলি রক্তপাত হতো, হাসিনাকে যেতেই হতো। কিন্তু আপনার এইটা আরও বেশ কিছুদিনের জন্য একটা নৈরাজ্যজনক অবস্থার মধ্যে পড়তে পারত। মানে এখন যারা বড় বড় কথাবার্তা বলেন, হ্যাঁ, পেছনের থেকে কারা কারা কী ভূমিকা পালন করেছেন, এরা কেউ হাসপাতালে চলে গেছিলেন, হ্যাঁ, কেউ হচ্ছে বারান্দা পর্যন্ত আসেন নাই, এগুলি আফটার থট, এগুলি বলছেন। আমি বলছি বাস্তবতার কথা, কারণ সংবাদকর্মী হিসাবে প্রতিদিন আমাদেরকে এগুলি দেখতে হয়েছে, যোগাযোগ রাখতে হয়েছে, কারা কী করছে বুঝতে হয়েছে, এইসব রাস্তার মধ্য দিয়ে আমাদের যাতায়াত করতে হয়েছে, এগুলো আমরা জানি। তো সেখানে তো সেনাবাহিনীর প্রধান একটা বিরাট ভূমিকা আছে। প্রশ্নটা হলো, তার কিন্তু আমি জানি না, তার সঙ্গে আমার কখনোই দেখা হয় না এই জীবনে, উদ্বিগ্ন থাকবারও কারণ আছে। ধরুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তৎকালীন প্রধানমন্ত্রী, এই গণহত্যার দায় রায় যখন বিচার প্রক্রিয়াটা শুরু হবে, হয়েছে ধরতে গেলে এক অর্থে, বাট একটা পর্যায়ে গিয়ে এই বিচার প্রক্রিয়ার মধ্যে আদালত কক্ষে যেমন, তেমনি আদালতের বাইরে জনসমাজের মধ্যেও এই প্রশ্ন উঠবে যে এতগুলি হত্যাকাণ্ডের যিনি পেছনে ছিলেন তাকে যেতে দেওয়া হলো কেন। দ্বিতীয় প্রশ্ন, যেতে দেওয়া যে হলো তাহলে কারা দিল,
লক্ষ্য করুন এই প্রশ্নটা কানাডা বেস একটা টেলিভিশন সেনাপ্রধানের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেই টেলিভিশন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে যেতে দেওয়া হলো কেন বা আপনি কি করলেন। উনি কিন্তু অন রেকর্ড বলেছেন তিনি এটা জানতেন না। আচ্ছা, তো জনমনে প্রশ্ন উঠবে, তিনি সেনাপ্রধান, সেনাবাহিনীর একটা বাহনে করে তিনি গেলেন, তার অনুমতি ছাড়া এটা কি করে হয়? বা যদি তারা অনুমতি না ছাড়া যদি করে থাকেন তাহলে তারা কি এখনও চাকরিতে বহাল আছেন কিনা? এই প্রশ্নগুলি উঠবে। সেটা উঠলে তো একজন অপরাধীকে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করার অভিযোগও উঠবে। এই জিনিসগুলো আমার ধারণা রাজনৈতিকভাবে নির্বাচনের পূর্বেই নিষ্পত্তি হওয়ার প্রয়োজন হবে। কারণ একদিকে উনি একটা ইতিবাচক ভূমিকা পালন করেছেন, আবার আইনসঙ্গতভাবে এটা বিচার করতে গেলে কারা একজন পরিষ্কারভাবে দৃশ্যমান অপরাধীকে বিচারের আওতা বহির্ভূত জায়গায় চলে যাওয়ার ব্যবস্থা করেছেন, সেই প্রশ্নগুলি তো উঠবে, আমরা এড়াতে পারবো না। আমি আপনার পত্রিকার সাক্ষাৎকার ব্যাপারে ফিরে যাই। দেখুন, সেনাপ্রধানের অংশ হিসেবেই তিনি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। পত্রিকায় সেনাবাহিনী প্রধানের বিশেষত কোনো সংকটকালে এত বড় সাক্ষাৎকার দেখলে আমাদের ভয় লাগে। আমাদের দেশের মানুষ, আমার প্রজন্মের মানুষ আজ একটা ঘরপোড়া গরুর মতন। জেনারেল এরশাদ ক্ষমতায় আসবার আগে পত্রিকায় বড় বড় ইন্টারভিউ দিয়েছেন, একটা তো বড় দিয়েছেন তৎকালীন বিচিত্রায়। ফলে এটা কেন, কোন প্রয়োজনে উনি দিয়েছেন কিংবা কেন নেওয়া হয়েছে এটা আমি পরিষ্কার না। তাদের দুইজনের একজনের সঙ্গে জেনারেল এরশাদের সেনাবাহিনীর ভূমিকার কথা তখন বলতেন, উনি বলছেন যে সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা নেবেন না, থাকবে না। ফাইন, এটা খুবই স্বস্তিকর। জেনারেল ওয়াকার বলছেন। কারণ হচ্ছে, আমি আবারও বলি, সেনাবাহিনীর মেলা লোক 20 বছর ধরে আমাকে অপছন্দ করে, ওনারা অনেকেই অর্ধেক কথা শুনতে অভ্যস্ত। আমি মনে করি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে শক্তিমান করে তুলতে অত্যন্ত সুশিক্ষিত, সুপ্রশিক্ষিত, দেশপ্রেমিক একটা সেনাবাহিনী দরকার। এইটার কোনো বিকল্প নাই। একই সঙ্গে মনে করি সেই সেনাবাহিনীর রুল একটা দেশের অগ্রগতির জন্য ক্ষতিকর, এটা বহুবার প্রমাণিত হয়েছে। ফলে তিনি যে বলেছেন, এটা আগেও বলেছেন, যে সেনাবাহিনীর রাজনীতিতে আপনার আসবার এই মুহূর্তে তার কোনো ইচ্ছা নাই। ভালো শুনতে, এই কথা অন্যরাও বলেছেন আগে, রাজনীতিতে চলে যাব, নির্বাচন দিয়ে চলে যাব। তিনি যে ইচ্ছা নাইটা আগে বলেছেন, তাকে এখনও কেউ জিজ্ঞাসা করে নাই। কিন্তু এই সাক্ষাৎকারটা আমাকে চিন্তিত করে। এটা হতে পারে তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি না, তার থট প্রসেস সম্পর্কে আমার ধারণা নাই। সাংবাদিকতা হিসেবে আমি বললাম এটা আমার এজেন্ডা না, যে ওনার বক্তব্য একটা পত্রিকার মধ্য দিয়ে করতে হবে। ওনার এটা বলার বা বলবার বহু মাধ্যম আছে। কিংবা আমি এটাও জানি না যে ডিফেন্স মিনিস্টারের অনুমতি নিয়েছেন কিনা উনি পাবলিক স্টেটমেন্ট করবার আগে। যদি কোথাও কখনো দেখা হয় সংশ্লিষ্ট যাদের সঙ্গে, আমি জিজ্ঞাসা করবো, তখন আপনাকে এসে বলতে পারবো, আপনি নিশ্চয়ই জানবেন। খালেদা জিয়ার সঙ্গে উনি দেখা করেছেন, এটা একটু আনইউজুয়াল। এটা জানবার চেষ্টা করেছি আমি, কেন দেখা করলেন, কী বললেন। উনি আর ওনার স্ত্রী ছাড়া ওইখানে আর কেউ ছিলেন না। ফলে আর এই তিনজনের কারোর সাথে আমার ব্যক্তিগত সাংবাদিকতা যে সূত্র বলে, এটা আমার নাই। যেহেতু অন্য কেউ ছিল না, জানতে পেরেছি এটুকু পর্যন্ত। আমাকে বলা হয়েছে যে এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, উনি বহুদিন পর চিকিৎসার জন্য যাবেন। সত্যিকার অর্থেই আমি জানলাম হয়তো এসব যেটা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট, এগুলি বলে দিই জানলে। আসলে আমি এটা জানি না। খুবই সৌজন্য সাক্ষাৎ হতে পারে, কিন্তু আপনার মনে যেমন প্রশ্ন আসে, আমার ধারণা দেশের অন্যান্যদের মনেও প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে যদি উনি নিজে ওই রাজনীতিতে আসবেন না বলে যেমন একটা কাগজের মধ্যে সাক্ষাৎকার দিয়েছেন,
হয়তো এইটাও তাকে একদিন মানুষকে জানাবার কোনো না কোনো ব্যবস্থা তাকে করতে হবে। আপনি আপনার কথা বলবার সময় সেনাবাহিনী প্রসঙ্গে দেশপ্রেমিক সেনাবাহিনী বা এই টার্মিনোলজি ব্যবহার করেছেন এবং এটা আমরা সবসময় বলি বহুলভাবে প্রচারিত যে আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক, আমরা সেভাবেই চাই, যদিও সেনাবাহিনীর আমি কিন্তু বলছি আমাদের একটা দেশপ্রেমিক সেনাবাহিনীর দরকার। কিন্তু এইটা সবাই দেশপ্রেমিক কিনা, যেই ভদ্রলোক জিটি নামে পরিচিত ছিলেন, যিনি শোনা যায় যে শেখ হাসিনার সঙ্গে একই বিমানে পলায়ন করেছেন, উনি তো একটা জেনারেল ছিলেন, ওনাকে তো দেশপ্রেমিক একজন সেনাপতি মনে করবার আমার কোনো কারণ নাই। কিংবা সেনাপতি ছিলেন না, উনি ছিলেন না, আগে তো ছিলেন। খুনের সঙ্গে যে সমস্ত জেনারেলদের নাম শোনা যায়, তো তাদের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। আমরা জেনারেল আজিজের সেই ফাঁস হওয়া থেকে জেনেছি, কনভারসেশন থেকে, যে যেই সমস্ত জেনারেলরা খুনের সঙ্গে জড়িত ছিলেন তাদের গডফাদার ছিলেন এই জেনারেল জিটি। এখন আমি বলছি আমাদের একটা দেশপ্রেমিক সেনাবাহিনী দরকার, যেই সেনাবাহিনীর কয়েকজন জেনারেল বা কয়েকজন কর্মকর্তা একটা রাজনৈতিক দলের প্রয়োজনে খুনের সঙ্গে জড়িত থাকে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের সঙ্গে জড়িত থাকে, সেটা পুলিশ প্রধান হলেও যা, সেনা প্রধান হলেও তা। আমাদের এগুলো দরকার। এবং আপনার সঙ্গে তো সবাই একমত যে আমাদের একটা দেশপ্রেমিক সেনাবাহিনী দরকার। সেনাবাহিনী 53 বছরে কখনো কখনো দেশপ্রেমিকের ভূমিকায় অবশ্যই ভূমিকা রেখেছে, আবার কিছু বিতর্কিত ভূমিকাও তারা বিভিন্ন সময় রেখেছে। এবং সাম্প্রতিককালে যেটা আপনি বললেন, গত 15 বছরে গুম, খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এইসব জায়গায় তাদের ভূমিকা, এবং এর বাইরে এই যে অর্থনৈতিক যে লুটপাট, সেখানেও তাদের ভূমিকা, ইনফ্লুয়েন্স, এগুলো কাজ করেছে। এবং সেনাপ্রধান তার সাক্ষাৎকারে এই বিষয় নিয়েও তাকে প্রশ্ন করার প্রেক্ষিতে কিছু উত্তর তিনি দিয়েছেন হয়তো। কিন্তু আমার প্রশ্ন যে দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে আরেকটা দেশপ্রেমিক শক্তির কথা সম্প্রতি জামায়াত আমির বলেছেন, যে বাংলাদেশে দুটো দেশপ্রেমিক শক্তি, একটি দেশপ্রেমিক সেনাবাহিনী আর একটি দেশপ্রেমিক জামায়াত ইসলামী। আচ্ছা, এই বিষয়ে আমি ইতিমধ্যেই পাবলিক স্টেটমেন্ট করেছি, তবু আরও বার বলতে চাই, কারণ তারা এগুলি বলতে থাকে। প্রথম করা হচ্ছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছিল বাংলাদেশের পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম করবার জন্যে। যুদ্ধ করতে করতে গড়ে ওঠা যে জাতীয় সেনাবাহিনী, সেই জাতীয় সেনাবাহিনী যুদ্ধ করেছে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সঙ্গে, এবং তাদের অস্ত্রসহ সক্রিয় সহযোগিতা করা আপনার আলবদর আল শামস ইত্যাদি বাহিনীর সঙ্গে, যাদের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা জামায়াত ইসলামের আপনার প্রশ্নাতীত। আমি নিজে এটার প্রতিবাদ করেছি। আমি বলেছি যে জামায়াত প্রধানের এই কথা বলা একটা জাতীয় বেয়াদবি হয়েছে। সেই জন্য জামায়াত ইসলামের লোকেরা আমাকে অনলাইনে প্রচুর গালাগাল করছে। আমি আশা করেছিলাম যে সশস্ত্র বাহিনী নিজে, তার কোনো মুখপাত্র এটার প্রতিবাদ করবে। কারণ হচ্ছে এই যে বাক্যটা, আরও একটা অদ্ভুত মিল দেখেন, জামাত ইসলামের চিন্তার যে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটে নাই, এই হুবহু বাক্যটা 1971 সালের 6 সেপ্টেম্বর তৎকালীন আমির জামায়াতের কথা বলেছিলেন। 71 সালের 6 সেপ্টেম্বর, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সেই রকম একটা সময়, যেটার মধ্যে জামাত ইসলামী আপনার পাকিস্তান বাহিনীকে বাংলাদেশ বাহিনীর বিরুদ্ধে সক্রিয় সহযোগিতা করছে। তখন আপনার তৎকালীন জামায়াতের আমির বলেছিল যে দেশে মানে তাদের হিসেবে দেশে মানে পাকিস্তানে দুটো দেশপ্রেমিক শক্তি, একটা হলো সেনাবাহিনী, একটা জামাত ইসলাম, অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী, যেই সেনাবাহিনী আমাদের স্বাধীনতা যোদ্ধাদেরকে হত্যা করছিল সেইটা, আর যেটা হলো জামাত ইসলামী পাকিস্তান, যারা ওই আমাদের মুক্তিবাহিনীকে হত্যাকারী সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষদর্শী ছিল। সেই কথাটা আবার নতুন করে উনি বললেন
জামাত ইসলামের আমির। এটা একটা ভয়াবহ এক ধরনের, এটাকে কি বলবো, এই যে সমন্বয় সাধনের যে প্রচেষ্টা, যে একটা স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জাতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে সেই স্বাধীনতার যুদ্ধের বিরোধিতাকারী একটা রাজনৈতিক শক্তির দেশপ্রেমিক আর বাকিরা, এটা তো ভয়াবহ। এটা যে পুরা দেশের জনগণের, এই সেনাবাহিনীর বাইরে যে জনগণ আছে, যে মুক্তিযোদ্ধারা আছেন, যে মুক্তিযুদ্ধের জনযুদ্ধ ছিল, সমস্ত মানুষের দেশপ্রেম প্রেমকে প্রশ্নবিদ্ধ করেছে সে। জামায়াতের আমির এটা অত্যন্ত অন্যায় কথা বলেছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্রের এটা প্রতিবাদ করা উচিত ছিল। ঢাকার বাইরের একটা সমাবেশে বলেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরত আসতে চাইলে তার যে বিগত দিনের ভূমিকা, জুলাই আগস্টের ভূমিকা, সেই ভূমিকার জন্য ক্ষমা চেয়ে রাজনীতিতে ফেরত আসতে হবে, জামায়াত আমির বলেছেন। আপনি কি মনে করেন? এটা প্রথম কথা হচ্ছে, জামাত এবং এই আওয়ামী লীগ পরস্পরকে বহু বছর ধরে সহযোগিতা করেছে। বিএনপি যেমন সহযোগিতা করেছে, আওয়ামী লীগ এবং জামাতও পরস্পরকে সহযোগিতা করেছে। 15 দল যখন গঠিত হয় জেনারেল এরশাদের বিরুদ্ধে আপনার রাজনৈতিক জোট হিসেবে, তারপরে 7 দল, এদিকে 5 দল, এগুলো করতে যে ত্রিদলীয় যে একটা আন্দোলন চলছিল, তখন জামাত ইসলামও তাদের পাশাপাশি ভেতরে যোগাযোগ রেখে একই দিনে একই রকমের কাছাকাছি আপনার কর্মসূচি জেনারেল এরশাদের সরকারের বিরুদ্ধে দিত। বিচিত্রা তখন আব্দুল মান্নান টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা, লিয়াজো কমিটির একজন নেতা ছিলেন। পরবর্তীকালে তিনি হোম মিনিস্টার হয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই যে জামাত ইসলামীকে গণতন্ত্রের, যে জামাত ইসলামীকে আপনারা এই আন্দোলনের সঙ্গী হিসেবে নিচ্ছেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন যে জামাত ইসলামী একটা গণতান্ত্রিক শক্তি। গণতন্ত্রের 1 নম্বর কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনায় জনগণ সার্বভৌম, যেটা জামাত লিখিতভাবে তারা লুকায় না। এই সততাকে আমি ধন্যবাদ জানাই যে জনগণের সার্বভৌমত্ব তারা মানেন না। সেটাকে আওয়ামী লীগ তার বলছে গণতান্ত্রিক শক্তি, সহযোগিতা করে এগুলো। এটা হলো একটা দিক। আমি বলছি, আপনার প্রশ্নটা আমার মনে আছে। এখন আমার সময় কম, আরো 2-3টা প্রশ্ন আছে আপনার কাছে আমার। যে এই আবার একই, সুতরাং আওয়ামী লীগ ফেরত আসুক, এটা হতে চায়। উনি আরেকবার বলছিলেন না যে ফ্যাসিবাদী শুনতে তার ভাল লাগে না। আমরা তো একই পরিবারের লোক, অর্থাৎ রাজনীতির পরিবারের লোক। তো ফ্যাসিবাদকে ফ্যাসিবাদী বলতে হবে, অগণতান্ত্রিক শক্তিকে, মৌলবাদী শক্তি বলতে হবে, আপনার রাজাকারকে রাজাকারই বলতে হবে। এটা শুনতে অনেকে, যারা সংশ্লিষ্ট, যাদের গায়ে একটু লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, তাদেরকে তারা রাজনীতিতে আবার ফেরত চায়, কারণ আওয়ামী লীগ এক সময়, আমার প্রশ্ন যে ক্ষমা প্রার্থনার, আমি আসছি সেই জায়গাটা, ওইটাই টুইস্টটাই খুব আনন্দের। তো তাদেরকে সহযোগিতা করছে পুনর্বাসিত হতে, এখন এরা আবার তাদেরকে পুনর্বাসিত হতে সহযোগিতা করতে চায়। কিন্তু লক্ষ্য করুন, সবটাই জামাত ইসলামী তার নিজের স্বার্থে চায়। আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে আসতে হবে। আর জামাত ইসলামী 1971 সালে যে অপরাধ করেছে রাজনৈতিকভাবে, এবং ক্রিমিনাল অপরাধ, হত্যা করার মধ্য দিয়ে বা হত্যাকারীদের সহযোগিতা করার মধ্যে, তার জন্য আজ পর্যন্ত তারা ক্ষমা চায় নাই। কিন্তু অন্যদের আবার ক্ষমা চেয়ে আসতে হবে। আমি মনে করি পরিষ্কারভাবে এ ব্যাপারে যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ কোনো দল নয়, তার রাজনৈতিক তৎপরতার অধিকার আছে। কিন্তু প্রত্যেকের, যারা সরকার হিসেবে যত ধরনের এই যে খুন খারাপি, লুটপাট করেছে, এবং শেষ 3 সপ্তাহ এই যে লড়াকু তরুণদেরকে হত্যা করেছে, এইটার সমস্ত বিচার হইতে হবে। এই যে বিচারের কথা আপনি বলছেন, অনেক মামলা হয়েছে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে। 77 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে শেখ হাসিনা সহ। বিচারিক প্রক্রিয়া সম্পর্কে আপনার কি ধারণা? গতকাল চিফ জাস্টিস বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন, আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনেছি। আপনার কি মনে হয় যে এটা কি থিওরিটিক্যালি গতকাল চিফ জাস্টিস এবং অ্যাটর্নি জেনারেল যে কথা বলেছেন, এটা আমরা সমর্থন করি। চিফ জাস্টিস বলেছেন যে মানুষ দেশ বিদেশ সব জায়গা থেকে যে গণহত্যা সংগঠিত হয়েছে জুলাই আগস্টে, এটার বিচার দেখার জন্য মানুষ তাকিয়ে আছে। সত্য।
কিন্তু স্বচ্ছভাবে হতে হবে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তিনি বলেছেন স্বচ্ছভাবে আইনানুগভাবে হবে। কিন্তু আমি মনে করি আমাদের ওয়াচটা তাদের উপর রাখতে হবে। আমি আপনাকে একটু মনে করে দিই, আমাকে এই আইসিটির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। যে জামাত ইসলামের রাজনীতি আমি জীবনে সমর্থন করব না, সেই জামাত নেতাদের যখন বিচার হয় তখন সেই বিচার প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে যারা এই দেশে ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে আমি তাদের একজন। সেই কারণে তৎকালীন সরকার আমাকে আইসিটির কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, কারণ জামায়াত নেতাদের গণহত্যার বিচারও স্বচ্ছ আইনানুগ আন্তর্জাতিক মানদণ্ড মেনে আমরা চেয়েছি। আবার যখন সেই আওয়ামী লীগের নেতাদের বিচার হবে ওই আইনে, আবারও বলছি এখনও আমরা একই কথা বলবো যে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হইতে হবে, তার মধ্যেও জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকতে হবে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডটা মানতে হবে। কেন? ধরুন যদি কোনো প্রক্রিয়াকে কলুষিত করে এটা হয়, সেটা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি অবিচার, দেশের বদনাম। বাংলাদেশ একটা স্বচ্ছ বিচার করতে পারে না, এই বদনামটা আন্তর্জাতিক পর্যায়ে, কারণ আমরা তো একটা কমিউনিটি অফ স্টেটসের মধ্যে বসবাস করি, এটা আমাদের জন্য জরুরি। ন্যায় বিচার জরুরি, যে কোনো অপরাধীর স্বচ্ছ প্রক্রিয়া আপনার আইনের আওতায় বিচার হওয়ার দরকার। এইটা বললেই শুধু হবে না, আমরা জানি যে এইটার কন্টিনিউয়াসলি বিচার প্রক্রিয়াটা ওয়াচ করতে হবে। আমরা তাদের বিচার চাই, হত্যাকারীদের, কিন্তু ন্যায় বিচার চাই। আওয়ামী লীগের শাসনামলে আমরা কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনতাম, এবং এই অনুষ্ঠানেও যতবার আমি আপনার সঙ্গে আলোচনা করেছি মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ আসলেই আপনি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে 3টে মূল বিষয় সেটি বারবার উচ্চারণ করেছেন, এবং আমার কাছে কখনোই মনে হয়নি যে ওই প্রোক্লেমেশন সম্পর্কে আপনার তেমন কোনো মেজর কোশ্চেন ছিল। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটা অংশ জুলাই আগস্টের প্রেক্ষিতে একটা প্রোক্লেমেশনের কথা বলছে, এবং কেউ কেউ মনে করেন যে এই প্রোক্লেমেশনের ধারণাটা ওই প্রোক্লেমেশন 1971-এর সেটাকে আন্ডারমাইন করবার অংশ হিসেবে এই প্রোক্লেমেশনটা। আপনি অ্যাগ্রি করেন? প্রথম কথা হচ্ছে যে দুটো দিক। একটা দিক হচ্ছে যে আমি এখনও মনে করি 71 সালের 10ই এপ্রিলের যে স্বাধীনতার প্রোক্লেমেশন, সেটা আমি একটাকে হিস্টোরিক্যাল প্রমিস হিসেবে দেখি। প্রমিস ইন দ্য সেন্স যে এই রাষ্ট্র যে আমরা গড়তে যাচ্ছি যুদ্ধ করে স্বাধীন করে, সেই রাষ্ট্র প্রক্লেম করছে আমরা নতুন রাষ্ট্রে এই ব্যবস্থা প্রতিষ্ঠা করব। যেহেতু একটা গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠান যুদ্ধ করেছে, সেটা তো একটা গণতান্ত্রিক রিপাবলিক যখন বলে এটা ইমপ্লাইড। সেই গণতান্ত্রিক রিপাবলিকে গণতান্ত্রিক যেভাবে ফাংশন করে তাত্ত্বিক এবং অনেক দেশে প্রায়োগিকভাবে, সেগুলির ভালো দিকগুলির মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা করব। সঙ্গে সেই গণতান্ত্রিক ব্যবস্থা কেন করব? কারণ ওই গণতান্ত্রিক ব্যবস্থায় একটা বৈষম্যহীন সমতা ভিত্তিক একটা অর্থনীতির মধ্য দিয়ে সামাজিক বৈষম্যহীন দূর করার মধ্য দিয়ে মানুষের যে মর্যাদা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব, সেটা করব। এইটা বাংলাদেশে 53 বছরে হয় নাই, এবং যারাই ক্ষমতা গেছে এইটা মাথায় রাখে নাই, কিন্তু সমাজের ভিতরে এই আকাঙ্ক্ষা ঐতিহাসিকভাবে বিদ্যমান আছে। এরা নতুন তরুণ যারা করছেন, সেই তরুণরা আবার একটা প্রোক্লেমেশনের কথা বলছেন। এই প্রোক্লেমেশনের অর্থ হচ্ছে তারা প্রথম রিপাবলিকটাকে ব্যর্থ ধরে নিয়েছে, কারণ একটা নতুন রিপাবলিক তারা তৈরি করবেন। সেইটার একটা ড্রাফট, প্রাথমিক ড্রাফট প্রোক্লেমেশনের আমার কাছে এসেছিল। সেটা দেখে আমি দুটো জিনিস দেখেছি। একটা হচ্ছে প্রথম যে প্রোক্লেমেশনটা ছিল 10 এপ্রিলের, সেই ঢঙেই এটা লেখা, ওই যে সেইটা যেটা হয়েছিল আবার 10 এপ্রিল যে প্রোক্লেমেশনটা দেওয়া হয়েছিল, সেটা 1776 সালে আমেরিকার যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেইটা যেই ঢঙে লেখা, যে স্পিরিট নিয়ে লেখা, সেইটাই আসলে রেপ্লিকেট করা হয়েছিল 1971 সালের 10 এপ্রিলেরটা। সেই ঢঙেই তারা লিখেছেন। এখন তারা ওইটা বলেছেন ড্রাফট, শেষ পর্যন্ত কি আসে, সেই তারা কি করেছিলেন এটা আমি দেখি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে এখন বলতেছে পুরো গোটা সরকার অন্যান্য সবার সঙ্গে মিলে তার একটা ঘোষণা দিবেন।
এটা ঘোষণাটা ওই টেক্সটটা দেখার আগ পর্যন্ত আমি এটা নিয়ে মন্তব্য করব না। অবশ্যই যেদিন দিবে, যদি আপনাকে ডাকেন, বাট সেদিন আপনি 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 মনে করেন সেটা প্রয়োজনীয়, মানে গুরুত্বপূর্ণ কিছু একটা যদি তারা নতুন একটা প্রোক্লামেশন তৈরি করতে চায়, কি করতে চায়, কিন্তু তারা যদি নাকচ করে দেয় আমাদের অতীত ইতিহাসকে, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, স্বাধীনতা যুদ্ধকে বটম লাইন ধরে এগোতে হবে। ওইখানে অন্য একটা রেটরিক্সের নামে তাকে ছোট করার চেষ্টা হবে, একটা ঐতিহাসিকভাবে আত্মহত্যা করা। দ্বিতীয়ত, যে লক্ষ লক্ষ মানুষ যে আকাঙ্ক্ষা থেকে, যে আকাঙ্ক্ষার কথা তরুণরাও বলছেন, সেই আকাঙ্ক্ষার প্রতি বেইমানি করা। যতক্ষণ না এটা প্রতিষ্ঠিত হয়, তার চাইতে উন্নততর কিছু করার জন্যে আমরা নতুন কিছু বদলাতে পারি। কিন্তু ওইটা বাস্তব হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো নামে বা একই রকমের সুন্দর কোনো নামে পিছিয়ে দেবার কোনো প্রচেষ্টা, সেইটা বাংলাদেশের রাজনীতিতে আমাদের চেষ্টা করতে হবে বিরোধিতা করার, প্রতিহত করার। আমার হাতে আর 2 মিনিট সময় আছে। শেষ প্রশ্ন আপনার কাছে আমার। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে নিহত ফেলানীকে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং সেই ফেলানীর মৃত্যু দিবস পালিত হয়েছে গতকাল, হত্যা দিবস, এবং সেটা বেশ অনেকেই পালন করেছেন। তো আমি 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 দেখেছি যে আপনি চিফ অ্যাডভাইজারকে প্রশ্ন করেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। সো আপনি কি মনে করেন যে বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথটা আসলে কি এই সময়ে? খুব ছোট্ট করে, জাস্ট 2 মিনিটে আপনার। এটা তো পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশের যে রাজনৈতিক বড় ধরনের পরিবর্তনটা হয়েছে এবং যে পদ্ধতিতে হয়েছে, সেটা ভারত এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিকভাবে অন্তত সেটা আপনার সহজভাবে নিতে পারেনি। সেইটা তাদের ব্যাপার। বাংলাদেশে অত্যন্ত ইতিবাচক একটা পরিবর্তন হয়েছে। এইটা ভারত মেনে নিক বা না নিক, এইটা হচ্ছে বাস্তবতা। এবং এই ইতিবাচক পরিবর্তন থেকে আমরা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতিকে একটা উন্নততর গণতান্ত্রিক ধারায় প্রবাহিত করতে চাই, এটা আমাদের আকাঙ্ক্ষা। আর দুই দেশের সম্পর্কের প্রশ্নে আমি মনে করি পৃথিবীর যে কোনো দুটো আপনার কি বলে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশন থাকা জরুরি। যে কোনো তার মধ্যে আমাদেরও দরকার। গুরুত্বপূর্ণ হচ্ছে সেইটা আন্তর্জাতিক আইন অনুযায়ী সভরেইন ইকুয়ালিটির ভিত্তিতে একটা মর্যাদাবান সম্পর্ক আমরা চাই। এই সম্পর্কটা যদি প্রধানত নির্ভর করে আপনার ভারতের আচরণের উপর, কারণ ভারত নানানভাবে সাইজের দিক থেকে, শক্তির দিক থেকে ভারত বড় রাষ্ট্র, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু বাংলাদেশ একটা মহৎ রাষ্ট্র। এই অর্থে যে কতগুলি মহৎ কারণে একটা মহৎ যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই মহৎ বিকাশের জন্য সে 53 বছর ধরে লড়াই করছে। আগামী 53 বছরও যেই লড়াই থাকবে, হ্যাঁ, এটা আমরা নিশ্চিত। সরকার মনে করছেন যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে ঠিক হোস্টিলিটি নাই এবং চেষ্টা করছে সম্পর্কটা উভয় পক্ষের মর্যাদার ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্যে। ফেলানির ঘটনার মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হয় 14 বছরেও এখনও পর্যন্ত এটার বিচার তারা নিষ্পত্তি করতে পারে নাই। আপনি বলতে পারেন এই দেশে সাগরণী হত্যার বিচার হয়নি অনেক বছর, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু এইটা হচ্ছে নিজস্ব ব্যর্থতা, তার জন্য এখানে লড়াইও আছে। যেখানে দুটো রাষ্ট্রের মধ্যে অনেক ব্যাপারে টেনশন থাকে, অবিশ্বাসের বিষয় থাকে, শোষণ নিপীড়নের বিষয় থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদের বিষয় থাকে, ভারত যদি এটা মনে করতো যে এগুলি নিরসন দরকার, তাহলে এই বিচারটার দিনে হতো। কিন্তু ভারতকে এটা বোঝা দরকার, ভারত সরকারকে, যে আজকে যখনই নিঃশ্বাস নেবার ব্যবস্থা হচ্ছে, গতকাল অন্তত আটটা আপনার অনুষ্ঠান হয়েছে এটার জন্যে। কারণ ফেলানির হত্যাকাণ্ড শুধু একজন আমাদের নাগরিকের হত্যাকাণ্ডের ইস্যু না, এটা একটা সিম্বলিক ব্যাপার। গত 15 বছরে 650 উপরের মানুষকে, বাংলাদেশ নাগরিককে তারা হত্যা করেছে। এবং আমি অন্যদের সঙ্গে দ্বিমত প্রকাশ করি বরাবরই, আপনি এখানে বলেছে এই যে নিরন্তর হত্যাকাণ্ড ভারতের দিক থেকে, এইটা কেবলমাত্র ল অ্যান্ড অর্ডার ইস্যু না, কেবলমাত্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করার ইস্যু না, এইটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। তারা আমাদেরকে দেখাতে চায় যে তোমরা তোমাদের নাগরিককে রক্ষা করতে পারো না, আমাদের বন্দুককে তোমরা বন্ধ করতে পারো না। অর্থাৎ বাংলাদেশের স্বাধীন এবং সম্মানজনক বিকাশ যে তাদের উপর নির্ভর করে,
এইরকম একটা মনস্তাত্ত্বিক আপনার হীনমন্যতা এর মধ্য দিয়ে এই হত্যাকাণ্ড বর্ডারে জাগিয়ে অব্যাহত রাখার মাধ্যমে এই একটা কি বলবো যে মনস্তাত্ত্বিক হীনমন্যতা জাগিয়ে রাখতে চায়, এইটা লড়াই করা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক কথা বলছিলেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। শুরুই করেছিলেন আবারও আশাভঙ্গের এক ধরনের আশঙ্কার কথার মধ্য দিয়ে, কিন্তু একই সঙ্গে তিনি এখনও শুধরাবার বা সংশোধনের নানা সুযোগ আছে নানা জায়গায়, এবং যার মধ্য দিয়ে এই আশাটাকে জাগিয়ে রাখা যায় এবং স্বপ্নটাকে প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়া যায়। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিবাচক ভূমিকার প্রশংসা যেমন করেছেন, দুর্বলতাগুলো চিহ্নিত করবার চেষ্টা করেছেন এবং তাদের ভূমিকাটা কী হওয়া উচিত একটা রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে, সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। জামায়াতে ইসলামী কোথায় কোথায় তার সীমা লঙ্ঘন করছে সেটা আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। বিএনপির দুর্বলতাগুলোকে চিহ্নিত করেছেন এবং একই সঙ্গে বলবার চেষ্টা করেছেন যে মানুষ যে তাদের ব্যাপারে খুব এখনও আশাবাদী হয়ে উঠতে পারছে সেটা বলবার তেমন কোনো কারণ ঘটেনি। আওয়ামী লীগের শাসনামলের যে অপরাধ, তার যে অধিকার এবং তাকে পুনরায় রাজনীতিতে ফেরত আসবার আগে তাদের যে অপরাধ, সেই অপরাধের বিচারগুলো কীভাবে সুনিশ্চিত করা যায় সেটার কথা আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের নাগরিকদের জন্য সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। অতি উৎসাহী স্বপ্নবাজরা অনেক কিছুই করবার চেষ্টা করছেন, কিন্তু কেউ কেউ ডিরেইলড কারো কাছে মনে হচ্ছে। কিন্তু সব কথার মূল কথা 1971 সাল বা আমাদের সবচাইতে গৌরবের সময় মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বা ছোট করে কোনো কিছু করবার প্রক্রিয়াকে তিনি একেবারেই সমর্থন করেন না এবং সেটা সফল হবে সেটাও তিনি মনে করেন না। এবং সব কথার মূল কথা যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে তাতে নির্বাচনটা যত দ্রুত হয়, অবশ্যই এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন এবং একটা ভালো নির্বাচন করবার জন্য যেটুকু সংস্কার করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেই সব সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরটাই বাংলাদেশের এগিয়ে যাবার পথে আপাতত সমাধান। তবে একটি নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হবে বা যারা নির্বাচিত হবেন তারা যে গণতান্ত্রিক আচরণ করবেন তার কোনো আশা নেই, কিন্তু তার জন্য যতটা তাদেরকে অঙ্গীকারবদ্ধ করা যায় নির্বাচনের পূর্বে সেই চেষ্টাটাও জাতীয়ভাবে আমাদের করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।